নমস্কার। শুরু করছি আজকে অসময় উপন্যাসের দ্বিতীয় পর্ব। সংসারে এক ধরনের মানুষ থাকে যারা ভাবে মাথা নেড়েই বুঝি সব কিছুকে দূরে সরিয়ে রাখা যায়। অবিন হলো সেই গোত্রের মানুষ। সারাদিন বৈশাখ মাসের রোদ লাগিয়েছে মাথায়, আগুনের হলকা খেয়েছে, লুয়ে পড়েছে, তবু স্বীকার করবে না তার শরীর আর সইতে পারছে না। পশু পাখিও যেখানে হার মানে সেখানে তার অত সহ্য হবে কেন? তার চোখ মুখ বলছিল ওর জ্বর হয়েছে, তাঁতের জ্বর, কিন্তু অবিন সেটা মানতে চাইল না। সন্ধ্যের দিকে দেখি তার আর মাথা নাড়ার অবস্থা নেই, গা পুড়ে যাচ্ছে। দেখতে দেখতে বেহুঁশ জ্বর। জ্যাঠামশাই তার হোমিওপ্যাথির বাক্স হাতড়ে আর কুল পাচ্ছিলেন না। সুহাস ছুটল প্রতাপ ডাক্তারকে ডাকতে। ভয়ে ভাবনায় আমরা ছটফট করতে লাগলাম। কার্তিক গেল বাজার থেকে বরফ আনতে। কোথা থেকে এক সর্বনাশ এসে বাড়িটাকে তটস্থ করে তুলল। অবিনকে নিয়ে এক হুলুস্থুলু কাণ্ড। রাত্রে জ্বর ঠায় এক জায়গায় দাঁড়িয়ে রইল। অবিনের চোখের পাতা বন্ধ, মুখ থমথম করছে আর দ্রুত নিঃশ্বাস পড়ছে। তার জ্বরের তাতে বিছানাপত্র আগুন হয়ে উঠেছিল। আমরা তিন ভাই বোন অবিনের পাশে। জ্যাঠামশাই আসছিলেন যাচ্ছিলেন, মাথা ধুইয়েও জ্বর নামছে না। ঠান্ডা জলে মুখ মুছিয়েছি কতবার, তবু কপালের আগুন কমছে না। শেষে একটু কমল। বেশি রাতে আয়না উঠে গেল, সুহাস গেল আরও খানিকটা পরে। ভোরের দিকে জ্বর নামছে দেখে কপাল থেকে জলপট্টিটা সরিয়ে দিলাম। পাখার বাতাস কুড়িয়ে কুড়ে হাত আমার ধরে আসছিল। পাখা রেখে আরও খানিকটা বসে থাকলাম। তারপর দেখি ভোরের ঠান্ডা বাতাসে অবিন যেন অনেকটা শান্ত। তার মুখে কপালে হাত দিয়ে আমি হাঁপ ছেড়ে বাঁচি। একটু বেলায় আয়না আমার ঘরে এসে বলল, দিদি, অবিনদা উঠেছে। জ্বর দেখেছিস? দাদা দেখেছে, 100 নিচে আছে। আমার মন বলল, আজ আরও খানিকটা বেলায় কিংবা বিকেলের দিকে জ্বর ছেড়ে যাবে। প্রতাপ ডাক্তারকে কাল খুব সময় মতো পাওয়া গিয়েছিল, নয়তো অবিন আমাদের আরও বিপদ বাড়াতো। আয়না বলল, অবিনদা এক পেয়ালা চা খেতে চাইছে, কি করি বলতো? বলকে যা, এখন চা হবে না। কি হলো, হাসছিস যে? অবিনদার ঘরে গিয়ে একবার দেখো না, দাদা যাচ্ছে তাই করে বলে যাচ্ছে অবিনদাকে, আর অবিনদা আমশির মতো মুখ করে শুয়ে আছে। বেশ করেছে সুহাস, বাড়ি শুদ্ধ লোককে কম ভুগিয়েছে কাল। পরের বিপদ ঘাড়ে করে আমরা মরি। আয়না দাঁড়িয়েই থাকলো। আমি এখন যাব কল ঘরে। স্নানের গোছগাছ শেষ করেছি। চোখে ঘুম ছিল না রাতভর। সারা গা ভেঙে যাচ্ছে, হাই উঠছিল। কাল সারাটা দিন, সমস্ত রাত ওই অবিন আমাকে ভুগিয়েছে। আমি বললাম, আমি এখন কল ঘরে যাচ্ছি, আমার দেরি হবে, পাতলা করে এক পেয়ালা চা দিয়ে দেখা যা। আয়না আর দাঁড়িয়ে না থেকে অবিনের চায়ের ব্যবস্থা করতে চলে গেল। যাবার সময় দেখলাম তার মুখের হাসিটা মজা পাবার মতন, যেন আমার বিরক্তিটুকু কিছুই নয়। এ বড় মুশকিল। অবিনের ওপর আমি যে বিরক্ত হয়ে উঠেছি, এটা কি আমাকে চেঁচিয়ে বোঝাতে হবে? অবিন আমাকে সত্যিই বিরক্ত করে তুলেছে। তার ভাবসাব আমি কিছুই বুঝি না। সুহাসের কম বন্ধু তো এই বাড়িতে এলো না। কত ছেলে এসেছে, কিন্তু এমন আর দেখিনি। এর সব কিছুই অন্যকে বিব্রত করার জন্য। কালকের কথাই ধরি, যার মাথায় এতটুকু কাণ্ডজ্ঞান আছে সে কখনো শখ করে বৈশাখ মাসের এই কাঠফাটা রোদ লাগায় না সারাদিন, লাগিয়ে জ্বর বাঁধিয়ে অন্যদের বিপদেও ফেলে না। এমন করে কেউ আমাদের বাড়িতেও হুলুস্থুলু বাঁধায়নি আগে। কপাল ভালো, অবিনের জ্বর কমে গেছে, আজ হয়তো পুরোপুরি ছেড়ে যাবে। কিন্তু কাল যখন জ্বর 104 পর্যন্ত উঠে গেল, আমরা ভয়ে ভাবনায় মরে যাচ্ছিলাম। গরমকালের এই লু বড় খারাপ। হুট করে কার কখন লেগে যায় বলা যায় না। লু লেগে মারা যায় ফি বছর। গত বছরেই তো অমন জোয়ান পোস্ট অফিসের পিয়নটা মারা গেল।
অবিনের যখন বেহুশ অবস্থা, জ্বরের ঘোরে তার মুখ থমথম করছে, কেমন লালচে হয়ে উঠেছে নাকের ডগা, কান, ঠোঁটের পাশ, তখন আমার ওই পিয়নটার কথাই মনে পড়েছিল। সুহাসও ভয়ে কেমন কালি হয়ে গিয়েছিল। জ্যাঠামশাই কেবল মাথা ঠান্ডা রেখে ওষুধপত্র দিচ্ছিলেন, তারপর বললেন, প্রতাপকে ডেকে আনো। অবিনের কপাল ভালো, আমাদেরও ভাগ্যের জোর, অবিন শেষ পর্যন্ত নিজেকে সামলে নিতে পারল, নয়তো আজ এতক্ষণে বাড়ির যে কী চেহারা হতো কে জানে। কলঘর থেকে বেরিয়ে এসে শুনি প্রতাপ ডাক্তার এসেছে। চুল আঁচড়ে মুখ মুচ্ছি সুহাস এলো, এসে বলল, অবিনটা এই যাত্রায় বেঁচে গেল দিদি। সুহাসের গলার স্বর থেকে বুঝতে পারলাম প্রতাপ ডাক্তার তাকে নিশ্চিন্ত করে দিয়ে চলে গেছে। আমি বললাম, কি বন্ধুই সঙ্গে করে এনেছিলি বলতো? যাই বলিস, অবিন বলেই ধাক্কাটা সামলে নিল, আমি হলে কিন্তু মরেই যেতুম। ও আবার সামলালো কোথায়? হ্যাঁ, যত ধাক্কা আমাদেরকেই তো সামলাতে হলো। অবিনকে আমি একচোট খুব দিয়েছি, বেচারি বেশ লজ্জায় পড়ে গেছে, আজ আর ওর গলা উঠছে না। গোয়ার তুমি করে কি সব হয়? ওর একটা শিক্ষা পাওয়া উচিত ছিল। শোন না, আমি একবার ওই বাবলাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। কাল বাবলার সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়, মিষ্টি মিষ্টি করে যা ঠুকলো রে। বাবলা কি লম্বা হয়ে যাচ্ছে দেখেছিস দিদি? যতবার ওকে দেখি আধ হাত করে মাথায় বেড়ে যাচ্ছে। আশা কাকিমার ধাত পেয়েছে তো। আশা কাকিমা মাথায় খুব লম্বা ছিল। বাবার বার্ষিকীর দিন নাকি বুলা এসেছিল? হ্যাঁ, তুই দেখিসনি? না, আমার চোখে পড়েনি। কলকাতায় থাকতে থাকতে সুহাসের চোখ গুটিয়ে আসছে। সে আজকাল এখানকার কিছুই দেখতে পায় না, দেখার ইচ্ছেও তার থাকে না। আমি দেখেছি ও বাড়ি এসে যে 2-4 দিন থাকে, তার মধ্যে বেশিরভাগ সময়টাই তার বয়ে আনা কলকাতার বন্ধুদের সঙ্গেই গল্প গুজবে আড্ডায় কাটিয়ে দেয়। এখানকার লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ বড় একটা করে না। ও চলে যাবার পর শুনি সোনা জ্যাঠাইমা বলছে, ও মা, কবে এসেছিল গো ছেলেটা? কই দেখা করলো না তো। আবার অভয় বলছে, দেখেছেন দিদি, আমি দোকানে সারাদিন বসে থাকি, ও বাজারে গেল, আমার দোকানে একবারও গেল না। কলকাতার বাবু হয়ে গেছে এখনো। এখানকার মায়া সত্যি সত্যি ও কাটিয়ে ফেলেছে। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, এখানে তোর জন্ম, এখানেই তুই বেড়ে উঠলি, তোর খেলার সঙ্গী, পড়ার সঙ্গী, তোর ছেলেবেলার সুখ দুঃখ কত তো এখানেই, অথচ তুই সব কেমন করে ভুলে গেলি? আমাদের পরিবারের সঙ্গে এখানকার কার না সম্পর্ক। দাদুর আমল থেকে আমরা এই শহরের সবচেয়ে নামী পরিবার। লোকের খাতির ভালোবাসাও কম পাইনি, অথচ তুই তোর ব্যবহারে এদের ক্ষুণ্ণ করছিস, দুঃখ দিচ্ছিস। বাবার বার্ষিকীর দিন বুলা এসেছিল, তুই এটা দেখেছিস সুহাস? অকারণে মিথ্যে বলছিস আমাকে। সুহাস এবার যাবার জন্য ঘুরে দাঁড়ালো। যাই ঘুরে আসি। ছাতা নিয়ে যা, মাথায় রোদ লাগাসনি। অবিনকে মিক্সচারটা খাইয়ে দিস। সংসারের তদারকি সেরে অবিনের ঘরে গিয়ে দেখি শুয়ে শুয়ে কড়ি কাঠ দেখছে। পায়ের শব্দে চোখ নামিয়ে আমায় দেখল, তারপরে হেসে বলল, মনে মনে আপনাকেই খুঁজছিলাম, আর চেয়ে দেখি আপনি। অবিনের বিছানাপত্র ঘরদোর পরিষ্কার করে দিয়েছে আয়না। খোলা জানালা দিয়ে বাতাস আসছে, এখনো গরম হয়ে ওঠেনি। পেয়ারা পাতার ছায়া পড়ে আছে জানালার দিকে। ওষুধের শিশি টিশি দেওয়াল ঘেঁষে ছোট দেরাজের মাথায়। এক দাগ ওষুধ এখন খাওয়াতে হবে। অবিনের কথাটা আমার কানে বেয়ারা শুনিয়েছিল। তার কথাবার্তার ধরন আমার জানা হয়ে গেছে, কিছু জবাব দিলাম না। শিশি ঝাঁকিয়ে আমি ওষুধ ঢালছি, তা দেখে অবিন বলল, ওই ওষুধ পেটে পড়লে আমার দম বন্ধ হয়ে আসে, পুরো মাত্রাটা কমানো যায় না? আমি তো ডাক্তার নই। ডাক্তারের চেয়ে কম্পাউন্ডাররা কিন্তু সদয় হয়। মার চেয়ে মাসির মতন আর কি। ওষুধটা হাত বাড়িয়ে এগিয়ে দিলাম। অবিন মুখ চোখের এক ভঙ্গি করল, তারপর মস্ত করে দম নিয়ে নাক কুঁচকে ওষুধটা নিল।
ঢক করে মিক্সচারটা খেয়ে কেমন বিচিত্র এক শব্দ করলো, যেন জলে ডুব দিয়ে মাথা তুলে দম নিচ্ছে। জলের গ্লাসটা ওর হাত থেকে নিয়ে রেখে দিচ্ছি। অবিন বলল, আপনাদের প্রতাপ ডাক্তার আমায় নির্ঘাত কুইনিন গেলাচ্ছে। না, জ্বরে আপনার মুখ তেতো হয়ে আছে। অবিনকে ভোররাতে মোটামুটি স্বাভাবিক শান্ত দেখে আমি তার ঘর থেকে উঠে গিয়েছিলাম। ও তখন ঘুমোচ্ছিল। সকালে এই প্রথম তাকে দেখছি। এক রাত্রের বেঘোর জ্বরে তার চোখ মুখ শুকিয়ে গেছে। অতটা জ্বর চলে যাওয়ার পর এখন তাকে আঁচ নেবা উনুনের মতন পোড়া পোড়া বাসি দেখাচ্ছিল, অনেকটা নির্জীব। চোখের কোল কালচে, ঠোঁট শুকনো, চোখ তখনও চকচক করছিল। জ্বরটা এখনও রয়েছে। অবিন বলল, এ বাড়ি নাকি আপনার হুকুমে চলে? আমার কিছু অভিযোগ আছে। বলেই অবিন তার মাথার দিকের বালিশ সরিয়ে পিঠে ঠেস দিয়ে আরাম করে বসল। সকাল থেকে আমার ওপর কিন্তু অকথ্য অত্যাচার চলছে। ওর বিছানার কাছাকাছি আমি দাঁড়িয়ে থাকলাম। অবিন বলল, আপনার ভাই আমায় যা পারলো এক নাগাড়ে বলে চলে গেল। সে চিড়িয়াখানা দেখেছে, যে জন্তুটা সেখানে দেখেনি, এখানে যেটা অঢেল, তার সঙ্গে আমার আত্মীয়তা স্থির করে দিলে। আমি কিন্তু চুপচাপ শুনলাম। আপনার বোনকে অনেক সাধ্য সাধনার পর এক পেয়ালা চা আর এক টুকরো বিস্কুট পেয়েছি খেতে। ব্যাপারটা কি বলুন তো? আমি হাসি চেপে বললাম, ভোগ। ভোজ্যের বাহুল্য না থাকলে ভোগ হয় না, সেটা দুর্ভোগ। তবে তাই? আজ সারাদিন কি এটা আমাকে সহ্য করতে হবে? তা এখন জ্বর জ্বালা থাকলে কি করা যাবে? জ্বর তো এখন প্রায় নেই, 99 হতে পারে। আপনি বরং দেখুন। অবিন তার হাতটা শটান আমার দিকে বাড়িয়ে দিল। আমি বললাম, গায়ে হাত দিয়ে আমি বুঝবো কি করে? তাহলে বুকে হাত দিয়ে দেখুন। বলেই অবিন তার ঢিলে জামার তলায় বুকটা দেখালো। স্নানের সবটুকু ঠান্ডা যেন আমার চোখ মুখ থেকে কেউ নিমেষে শুষে নিল। অবিনের দিকে আর তাকাতে পারি না। অবিন কি বুঝলো কে জানে। হঠাৎ নিচু গলায় বলল, থার্মোমিটারটা দিন, আমি নিজেই দেখে নিচ্ছি। দরকার ছিল না কিছু। বারবার এত গা দেখার কী বা ছিল? তবু অস্বস্তিটা এড়াবার জন্যই দেরাজের মাথা থেকে থার্মোমিটারটা তুলে নিয়ে অবিনের বিছানায় ফেলে দিলাম। অবিন জ্বর দেখল কি দেখল না তা দেখার জন্য আমি আর দাঁড়িয়ে থাকলাম না। দুপুরে ঘুমিয়ে উঠে দেখি চারপাশ বেশ গুমোট হয়েছে। গায়ে গলায় ঘাম জমেছে, বালিশের কোণা যেন ভিজে ভিজে। কি জানি কেমন করে এইটুকু ভিজল। কুঁজোর জলে আজ বোধহয় বেশি কর্পূর পড়ে গেছে। গন্ধটা ভালো লাগলো না। জানলার বাইরে জলটুকু ফেলে দিলাম। বাইরে রোদ বেশ চাপা পড়ে গেছে। জাম গাছের ভাঙা ডাল শুকিয়ে এলো। অজস্র পাতা রোদে পুড়ে হলুদ হয়ে গেছে। শুকিয়ে খসে গিয়ে এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছিল। কুয়োতলায় কেউ জল তুলছিল, শব্দ আসছে। এক ঝাঁক চড়ুই ঘূর্ণির মতন উড়ে গেল। কলঘর থেকে ফিরে এসে খানিকটা আরাম লাগলো। চোখ মুখের জলটুকু থাক, বেশ ঠান্ডাই লাগছে। বেলা ওদিকে ফুরিয়ে আসছে। আজও আবার কালবৈশাখী উঠতে পারে। আয়নার গলা শোনা যাচ্ছে, কমলাদির সঙ্গেও বকবক করছে। কি করি করে বিছানায় বসে আর একটু সময় কাটল। শোবার সময় একটা পুরনো বই নিয়েছিলাম, ও নেওয়াই সার, পাতা পর্যন্ত উল্টানো হয়নি। বইটা এখনও বিছানাতেই পড়ে আছে। বইটা তুলে রাখতে গিয়ে দেখি ইন্দিরা। আয়না তার ঘর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে কি বলছিল শুনতে পাচ্ছিলাম না। শেষে কমলাদি এসে বলল, ধোপা এসে বসে আছে, ছর্দিকে বলো না কাপড় মিলিয়ে নিতে। কমলাদি বলল, আয়না যাচ্ছে গা ধুতে, সুহাসের সঙ্গে কোথায় যেন যাবে। আয়না কোথায় যাবে আমি জানি না। যেখানেই যাক, ধোপার বাড়ির কাপড় মিলিয়ে যেতে পারে। সংসারের সব কাজ কি আমাকেই করতে হবে নাকি? এই সামান্য কাজটুকুর জন্যও দিদিকে দরকার। এদের কাণ্ড কারখানা দেখলে মাঝে মাঝে সত্যি আমার খুব রাগ হয়। দিদি যেন তোদের সংসারের চৌকিদার। কিন্তু বলবো কাকে?
কমলাদিকে পাঠালাম তো আয়না এসে হাজির। তার চুল বাঁধা শেষ, খুব শখ করে মোটা বিনুনি পাকিয়ে খোঁপা বেঁধেছে। আয়না বলল, দিদি আমি একটু হরকুণ্ডা বেড়াতে যাব দাদার সাথে। আয়না ওই রকমই। ধোপার বোঝা আমার ঘাড়ে চাপিয়ে সে চলে গেল গা ধুয়ে জামা কাপড় বদলাতে। সংসারে বড় হয়ে জন্মানোর এই হলো জ্বালা। রাগ বিরক্তি নিয়ে বসে থাকলে তোমার চলবে না। ধোপার খাতা নিয়ে আমাকেই বসতে হলো। কাপড় চোপড় লেখা যখন শেষ করেছি, মিশির তার গাঁটরি বাঁধছে। দেখি কার্তিক হাট সেরে ফিরছে। আজ হাটের দিন ছিল। মোটামুটি সবই আমাকে বলে বুঝিয়ে দিতে হয়, কিন্তু আজ আমি কিছুই বলিনি। শুধু টাকাটা তার হাতে তুলে দিয়েছি। ঘুমে তখন মাথা টলে যাচ্ছে। বিকেল পড়ে যাচ্ছে। চা খেয়ে সুহাস আর আয়না চলে গেল। চারিদিক আগের মতনই ঘোলাটে হয়ে রয়েছে। গুমোট সেই রকমই। সুহাসরা যাবে মতিলালের জিপ গাড়িতে। হাটবারের দিন ওটা হরদম ছোটাছুটি করে। আয়নার পেছন পেছন তার টোপর ফটক পর্যন্ত চেঁচাতে চেঁচাতে ছুটে গেল। তারপর বাগানের চারিদিকে তার দৌড়ঝাঁপ শুরু হলো। ঘরে বসে চুল বাঁধতে ইচ্ছে করছিল না। বাতাস নেই, বড্ড গুমোট। ঘরের মধ্যেটাও ঝাপসা হয়ে এসেছে। চিরুনি ফিতে কাঁটা নিয়ে বারান্দার সিঁড়িতে গিয়ে বসলাম। হাট ফুরিয়ে এসেছে। পাঁচিলের ওপারে রাস্তা দিয়ে হাট ফেরত লোকজন ফিরছে। দেখতে পাচ্ছি না, গলা শুনতে পাচ্ছি। গরুর গাড়ি চলেছে কোকিয়ে কোকিয়ে। আকাশটা গুম ধরে আছে। ঝাঁক বেঁধে পাখি নামছে গাছের মাথায়। তিলকাঞ্চন ফুলের ঝোপ ছাড়িয়ে ছায়াটা আমাদের বাড়ির দেওয়াল ধরে উঠে যাচ্ছে। এই দৃশ্য নিত্যকার। কোন ছেলেবেলা থেকে দেখতে শুরু করেছি, আজও দেখে যাচ্ছি। কখনো কখনো মনে হয় আমার মন বুঝি এখানে পোঁতা আছে। এই বাড়ির এই সব গাছপালার মতন ইহ জন্মে তার আর নড়ার উপায় নেই। আমাদের তিন পুরুষের যত মায়া সব যেন এখন আমি পুঁটুলি বেঁধে নিয়ে বসে আছি এখানে। জ্যাঠামশাই আর কতদিন, তারপর তো আমি শুধু একলা। আয়নার বিয়ে হয়ে যাবে, সে আর থাকবে না। সুহাস অনেক দিন থেকেই দূরে সরে সরে থাকছে। আর 2-4 বছর পর সেও আর আসবে না হয়তো। এখানে তার একটা টান ছিল একসময়, সেই টান আর নেই। বুলা বেচারে নিজেও সেটা বুঝে নিয়েছে। মেয়েটার জন্য আমারই দুঃখ হয়। একদিন হঠাৎ আমার রাগ হয়ে যায় ভীষণ। কেউ যদি না থাকে তবে আমি কেন যক্ষের মতন বসে থাকবো এখানে? 36টা বছর এখানে ঘর বাড়ি বারান্দা করে আমার কতটুকু বুক ভরেছে। আমি কি পেয়েছি? কোন সান্ত্বনায় আঁকড়ে আছি এই মাটি? কি হবে আমার? শুধু বেঁচে থাকবো? এই বাড়ির মধ্যে একা আমি বেঁচে থেকে থেকে বুড়ি হয়ে মরে যাব? কি জানি। এইসব কথা ভাবতে পারি না ভালো করে। ভাবলেও কোনো কুল পাই না। আমি সাধারণ মেয়ে। নিজের জীবন নিয়ে অত ভাববার বুদ্ধিশুদ্ধি আমার নেই। কাঁটা গুছতে গুছতে দেখি জ্যাঠামশাই আসছেন। কাছে এসে বললেন, আমি একটু আশ্রমের দিকে যাচ্ছি, মহারাজ এসেছেন। ফিরতে কিন্তু সন্ধে হয়ে যাবে। কোন মহারাজ? আনন্দ মহারাজ। ঝড়টর আসতে পারে কিন্তু। হ্যাঁ, তা পারে। সত্য টত্য থাকবে সঙ্গে, আমি ঠিক চলে আসব। টর্চ নিয়েছ? জ্যাঠামশাই মাথা হেলিয়ে জানালেন নিয়েছেন। হাতে বেতের লাঠি, পায়ে ক্যাম্বিসের মোকাসিন জুতো। জ্যাঠামশাই আর চামড়ার জুতো পরতে পারেন না, পায়ে লাগে। সুহাস কলকাতা থেকে ওর জন্য জুতো কিনে নিয়ে আসে। জুতো, হোমিওপ্যাথি ওষুধ আর বই। যেতে গিয়েও জ্যাঠামশাই বললেন, খোকার বন্ধুকে দেখে এলাম। জ্বর টর নেই, গা ঠান্ডা, এখন বেশ ভালোই আছে। আমি চুপচাপ। ওকে এবার কিছু খেতে টেতে দে, গরম সুজি টুজি। খিদে খিদে করছিল। জ্যাঠামশাই সিঁড়ি দিয়ে নেমে গেলেন। তারপর বাগান দিয়ে আস্তে আস্তে হেঁটে ফটক খুলে বাইরে চলে গেলেন। অন্যমনস্ক হয়ে চেয়ে আছি। দেখি হুশ করে বিকেলটা
আকাশ থেকে খসে পড়ে কোথায় মিলিয়ে গেল। অবিন তার ঘরের সামনে বারান্দায় এসে বসেছিল। আমি গা ধুয়ে শাড়ি জামা বদলে এসে দেখি তার চা সুজি খাওয়া শেষ হয়েছে। ক্যাম্বিসের চেয়ারে আরাম করে শুয়ে শুয়ে সন্ধ্যা দেখছে। এতক্ষণে একটু বাতাস দিচ্ছিল। অবিন আমার দিকে তাকিয়ে থাকলো সামান্য, তারপর অবাক হবার মতন চোখ করে বলল, আপনি বাড়িতে আছেন? বুঝলাম আমার সাথে ঠাট্টা করছে অবিন। সকালবেলায় সেই যে তার ঘরে এসেছিলাম, তারপর তো আর আসেনি। তার ঠাট্টা গায়ে মাখলে সে আরও পেয়ে বসবে ভেবে আমি বললাম, সুহাসরা আমাদের এক আত্মীয়র কাছে গেছে। ও, আমি ভেবেছিলাম আপনিও চলে গেছেন। তা বসবেন না? আমার তাড়া ছিল, রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকলাম। অবিনকে এখন সকালের চেয়ে সুস্থ দেখাচ্ছিল। হয়তো আলোর অভাবে ওর চোখে মুখের শুকনো ভাবটা চোখে পড়ছিল না বলেই। জ্বর পুরোপুরি ছেড়ে যাওয়ার জন্যও হতে পারে। মাথার ওপর হাত তুলে আঙুলে আঙুল জড়িয়ে আলস্য ভাঙল ও, হাই তুলল। তারপর বলল, আমার জিভটা খুব তেতো হয়ে গেছে, বুঝলেন? হঠাৎ জীবের কথা কেন? এটা কি সকালের অনুশোচনা? মনে হলো বলি, এটা তোমার জীবেরই দোষ। কিন্তু বললাম, ওরকম হয়, কেটে যাবে। কবে নাগাদ কাটবে? আমি তো আর হাত গুনতে জানি না। আমার ওপর আপনার আজ আগুন দৃষ্টি। প্রসন্ন নন। কথা শুনে রাগই হলো। তুমি কে? তোমার কেমন করে এই ধারণা হলো যে আমি তোমার উপর প্রসন্ন হব? অবিন বলল, সুহাসদের সঙ্গে আমার বনে না। সোজা কথাটা ওরা হয় ব্যাঁকা করে বলে, না হয় বলেই না, কিন্তু আমি সোজাসুজি বলি। আপনি বিশ্বাস করুন, জ্বর জ্বালা সর্দি কাশি অনেকের মাদুলি করে বাঁধা থাকে হাতে। আমার ওটা কোনো কালেই নেই। তবে মানব জন্মের একটা বড় দুঃখ, তার অদৃষ্ট বলে একটা জিনিস আছে। কার্তিকের সাইকেলের চাকা চুপসে যাবে, শিকলটা কেটে যাবে, এ আমার হিসেবের বাইরে ছিল। দুটো ঘটনাই ঘটল মাঝ রাস্তায়, যখন মাথার ওপর দুপুরটা রাগে ফেটে পড়ছে। আর ওই রোদটাই হলো কাল। নয়তো আপনাকে ঠায় রাত জেগে বসে থাকতে হবে ভাবতে পারিনি। অবিনটা যদি হুট করে মরে যায়, তাহলে আমি কি করব? না, আমি অতটা ভাবিনি। আপনার ভাবনাটুকু না হয় আমিই ভেবে নিলাম। নিজের ভাবনাটুকু কে ভাববে তাহলে? সেখানেও অবিন নিজেই ভাববে। তাহলে নিজেরটাই থাক, পরেরটাই দরকার নেই। আপনি অবিনকে চেনেন না? শুনেছি। কে? সুহাস বলেছে? সুহাস আমায় নিয়ে গল্প তৈরি করে। বেশ তো, এটাও জেনে রাখলাম। অবিন চুপ করে গেল, আর কোনো কথা বলল না। এক ঝলক বাতাস এসে চলে গেছে, আবার সব গুমুট হয়ে যাচ্ছিল। কার্তিক বাতি জ্বেলে দিয়েছে ঘরে ঘরে। লণ্ঠন হাতে সে বারান্দা দিয়ে এগিয়ে আসছে। অবিন আচমকা বলল, আপনি শুধু অবিনের গল্পটা জানবেন? অবিনও যে আপনারটা জানে। হ্যাঁ? কার গল্প? আপনার গল্প। অবিন বলল, আমার গল্প সে জানে। কথাটা শুনে আমি চমকে উঠেছিলাম। এ বাড়িতে এসে পর্যন্ত ও আমায় কম অবাক করেনি, অনেক চমকই দিয়েছে। তার কথায় আমি ভয়ে অস্বস্তিতে মরেছি, কিন্তু এমন আর কখনো হয়নি। অবিন যেন আমার হতবিহ্বল করে ফেলল। না পারি তার চোখের দিকে তাকাতে, না পারি কথা বলতে। আমার সাহসে কুলোল না তাকে কিছু জিজ্ঞেস করি। অবিনকে বসিয়ে রেখে আমি যেন পড়িমড়ি করে পালিয়ে এলাম। ঘরে এসে একটু তবু বাঁচি। অবিন কেমন করে আমার কথা জানলো আমি ভেবে পেলাম না। সুহাসের মুখে শুনেছে কি জানি। ঘরের কথা বাইরে বলার স্বভাব তো সুহাসের নয়। আমায় নিয়ে এই বাড়িতে যে দুঃখ অনুশোচনার ইতিহাসটুকু রয়ে গেছে তা বড় চাপা। আমরা তা নিয়ে কথা বলি না। সেটা এমন এক পারিবারিক আঘাত যা আমরা বরাবরই আড়াল করে রেখেছি। মা যতদিন বেঁচে ছিল ততদিন তবু আচমকা কখনো কখনো মার মুখে কথাটা শোনা যেত,
মা চলে যাবার পর ভুল করেও কেউ ও প্রসঙ্গ আর তোলে না। বাবা তুলতো না, জ্যাঠামশাই তো নয়ই, সুহাস আর আয়না তো একেবারেই নয়। এই বাড়িতে সুহাসের অনেক বন্ধুই এসেছে। তারা আমায় নিয়ে কি ভেবেছে আড়ালে আমি জানি না, কিন্তু সামনাসামনি কোনো কৌতূহল প্রকাশ করেনি। কমলেশ ছেলেটির সঙ্গে আমাদের পারিবারিক মেলামেশা সবার বেশি। সেই কমলেশও কোনো দিন জানতে চায়নি আমার কোনো গল্প আছে কি না। কে তবে অবিনকে আমার গল্প শোনালো? সুহাস যদি না হয় তবে অন্য আর কে? আমার মাথায় আর কিছু এলো না, অনুমান করতে পারলাম না। একবার মনে হলো, তাহলে কি সেই লোকটার সঙ্গে অবিনের চেনাশোনা আছে? অবিন কি তার কেউ? যদি তাই হতো তবে সুহাস তো তাকে এই বাড়িতে আনতো না। সে ছেলে সুহাস নয়। আমি যেন হন্যে হয়ে অনেক ভাবলাম, কোনো কুল কিনারা পেলাম না। অবিনের ওপর অসহ্য রাগ হলো, বিরক্ত হলাম ভীষণ। মনে হলো অবিন যেন কোনো রকমে আমার জীবনের একটা চোরা চাবি জোগাড় করে নিয়েছে। আমার অজান্তে সে আমার গোপনতাটাকে দেখে ফেলেছে। মানুষটা বড় ছোট, অভদ্র আর অসভ্য। আমার গল্প তোমার জানার তো দরকার ছিল না। ঘরের বিছানায় বসে থাকতে পারছিলাম না, বড় অস্থির লাগছে। আবার সেই গুমোট জমেছে ঘরে, বাতাস নেই, পিঠ গলা ঘামে ভিজছিল। হাত পাখার বাতাস করতে গিয়েও হাত থেমে যাচ্ছে। বাইরে এসে সোজা জ্যাঠামশাইয়ের ঘর পেরিয়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠে এলাম। আমাদের বাড়ির ছাদটা ছোটোখাটো মাঠের মতন, তার চারপাশে নিচু আলসে, গাছগাছালির ডালপালা ছাদ ছুঁয়ে রয়েছে অনেক জায়গায়। এক্ষুনি এসে দাঁড়ালাম। কদিন আর ছাদে আসাই হয়নি। সারাদিনের ঝড়ঝাপটায় ধুলো জমেছে বেশ। গাছগাছালি শুকনো পাতা ছড়িয়ে আছে কোথাও কোথাও। আলসের গায়ে শ্যাওলা জমা কালোর ছোপ পুরু হয়ে উঠেছে। মাথার উপর তাকিয়ে দেখি অনেক তারা ফুটে রয়েছে। আকাশটা একেবারে নিরিবিলি। জ্যাঠাইমা বলতো, সন্ধে হয়ে গেলে নিশিময়ী তারারা ফোঁড় দিয়ে আকাশে কাঁথা বুনতে বসে। ছেলেবেলায় আমিও প্রাণপণ চেষ্টা করেছি ফোঁড় তোলা দেখতে। দেখতে পেতাম না, তারাগুলো শুধু জ্বলজ্বল করত। আজও ছাদে এসে বসে আকাশের দিকে তাকালে আমার সেই কথাটাই মনে পড়ে প্রথমে। আজ কি তিথি? হিসেব করে দেখি চাঁদ উঠতে এখনও এক দণ্ড দেরি। ওপাশের আকাশে চাঁদ ওঠার রং ধরেছে। সামনে যতদূর চাই আঁধার ঝাপসা গাছপালা, নিচু উঁচু মাঠ গা জুড়িয়ে নিচ্ছে শুয়ে শুয়ে। বাইরে ঠান্ডা ভাব ছড়িয়ে পড়ছে, বাতাস দিচ্ছে। কুমুদ কাকাদের বাড়িতে গ্রামোফোন বাজছে বোধহয়। টিমটিম আলো জ্বলছে স্টেশনের রাস্তার দিকে। ঘরের গুমোটটুকু ধীরে ধীরে কাটল। বারবার বুক ভরে নিঃশ্বাস নিলাম। বাতাসে ধুলোর গন্ধ আর নেই, গাছপালার গন্ধ ঘন হয়ে উঠছে। আজ বোধহয় আর ঝড়টর হলো না। হঠাৎ যদি জঙ্গল থেকে এক পশলা বৃষ্টি এসে যায়, যেতেও পারে। সিঁড়ির দিকে খসখস শব্দ শুনে চমকে উঠে মুখ ফিরিয়ে দেখি, না কিছুই নয়। বাতাসে আমের ডালপালা আলসের গায়ে ঘষে শব্দ হচ্ছে। আলসে ঘেঁষে বসলাম। আকাশের দিকে তাকিয়ে আছি তো আছি। হঠাৎ মনে হলো আমার ৩৬ বছরের জীবনটা যেন বাতাসে ওড়া শাড়ির মতন আকাশের তলায় উড়তে উড়তে কোথায় চলে যাচ্ছে। বোধহয় মতিচ্ছন্ন হয়েছিল আমার। ধর্মর করে কাপড়টা ধরতে গিয়ে দেখি গায়ের আঁচলটা মুঠো করে চেপে ধরেছি। আলগা হয়ে সেটা বাতাসে উড়ছিল। অবিন বলল, আমার গল্প সে জানে। সে সত্যি বলল কি মিথ্যে বলল আমি জানি না। সে আমার কতটুকু জানে তাও আমি জানি না। আমার জীবনটা যতখানি, গল্পটা তার চেয়ে অনেক ছোট। অবিন আমার জীবন তো জানে না, জানে শুধু কয়েকটা মাসের কথা। আমার বিয়ের প্রথম সম্বন্ধ হয়েছিল ১৯ বছর বয়সে। ছেলে এই দিককার, নামটা আমার মনে নেই, বোধহয় ক্ষিতীশ টিতীশ হবে। খুব বড় পরিবার, ২ পুরুষ ধরে অভ্রর ব্যবসা করে বিস্তর পয়সা করেছে। বাড়ির মধ্যে মেয়ে আনার আগে ওরা সোনার মতন পান মরা বাদ দিয়ে ওজন করে নেয়।
19-20 খুঁত কোনো মেয়ের যেন না থাকে। ওদের বাড়িতে তেমন খুঁত বলা বউ নিশ্চয়ই ছিল, কিন্তু আমার বেলায় তাদের আর পান মরা বাদ দেওয়ার সুযোগ হলো না। ছেলে কোথায় শিকার করতে গিয়েছিল, বাঁ হাতটা রেখে এলো। সম্বন্ধটা ভেঙে গেল। আমার খুব দুঃখ হয়েছিল ছেলেটার জন্য। নাই বা হলো বিয়ে, তবু পুরুষ মানুষের একটা হাত চলে গেল, আহা। তারপর যে এলো সে একেবারে সাধারণ, সরকারি চাকরি, সাতঘাটে জল খেয়ে বেড়াতে হয়। তাদের তরফে দাবি ছিল বড় সড়ো। দাবির জন্য নয়, জ্যাঠামশাইয়ের একেবারে পছন্দ হলো না ছেলে। ছেলে মাথায় বেঁটে, গায়ের রং কালো, একটা চোখ বেশ টেরা। এই করে করে আমার বয়স গিয়ে দাঁড়ালো 21। হিন্দু ঘরের আইবুড়ো মেয়ে, সম্বন্ধ তো আসবে যাবে। আমার বেলাতেও এলো গেল। আমার এক সখী ছিল রমা, সে হেসে বলতো, দেখ মনু, 16 পেরুলেই মেয়েরা হয় চাতক পাখি। মেঘ দেখলেই ভাবে বৃষ্টি আসবে। কত মেঘ ভেসে যায়, তারপর আসে জলের মেঘ। তখন যত বৃষ্টি চাস তত বৃষ্টি। আহারে, তখন কি সুখ! রমার কপালে আগে ভাগে বৃষ্টি নামল। বিয়ে হয়ে চলে গেল জব্বলপুরে। পরের বছর বাবার কাছে কলকাতা থেকে আমার জন্য সম্বন্ধ এলো। জ্যাঠামশাই মত করলেন। মা বলল, আর দেরি করে না তো, 4 হাতে 1 করে দাও এবার। দাদু বেঁচে থাকতে এই বাড়িতে বিয়ের উৎসব হয়েছিল 2 বার। দাদু মারা যাবার পর অনেক দিন পরে আর একবার বাড়ি সাজিয়ে শামিয়ানা বেঁধে এই বাড়িতে বিয়ের উৎসব। আমায় ঘিরে সেই উৎসব। এত বড় বাড়িতে চুনকাম হলো নতুন করে, দরজা জানলায় রং চড়ল, বাগান টাগান পরিষ্কার করে ভাঙা কেয়ারি সারিয়ে সমস্ত বাড়িটাকে আবার যেন ঝকঝকে করে ফেলা হলো। বাগানের একপাশে শামিয়ানা বাঁধা হলো। রাঁচি থেকে ডায়নামো এনে বাতি জ্বালানো হলো অঢেল। দেবদারু পাতা দুলল, কলাগাছ পোঁতা হলো ফটকে। সিঁড়িতে শাঁখ বাজিয়ে, উলু দিয়ে, খই ছড়িয়ে দাদুর মোহিনীর মোহন পুরুষ এলো। আমার বিয়ে হয়েছিল ফাল্গুনের গোড়ায়। তখনও এখানে শীতের ছোঁয়া রয়েছে মাঝারি রকম। বিয়ের সময় ছাদনাতলায় আমি আমার স্বামীকে প্রথম দেখলাম, স্পষ্ট করে নয়, অস্পষ্ট করে আর চোখে। তারপর সমস্ত লজ্জা ভেঙে পলকের জন্য দেখলাম শুভদৃষ্টির সময়। মনে মনে বললাম, ভগবান আমায় এতখানি দেবেন বলেই এতদিন বসিয়ে রেখেছিলেন। আমার 2 চোখ আজ জুড়িয়ে গেল। বিয়ের লগ্ন ছিল সন্ধে রাতে, শেষ হতে হতে রাত হলো। তারপর বাসর। বাসর ঘরে বসে আমার জীবনের প্রথম পুরুষটিকে আমি চোখ ভরে দেখলাম। আমার দুঃখ আফসোসের কিছু ছিল না। পুরুষ মানুষের পক্ষে আমার স্বামীর রূপ হয়তো একটু বাড়াবাড়ি রকমের, তাতে আমার অহংকার আরও একটু বাড়ল। চোখের মণি কালো দেখতেই আমার ভালো লাগে, কিন্তু আমার স্বামীর দেখলাম কটা রঙের মণি, তাও বড় ভালো লাগলো। এমনকি আমার গায়ের রং ওর রঙের কাছে হার মেনে যেতে পারে এমন ভয়টাও হলো। আমাদের বাড়িতে বিয়ের শামিয়ানা বাসি হয়ে এলো। 21 বছরের বাড়ি ফেলে চোখের জল মুছতে মুছতে আমি এলাম শ্বশুর বাড়ি। এসে দেখি আমার জানাশোনা জগতের বাইরে কোথায় যেন এসে পড়েছি, কোথাও আর তল পাচ্ছি না। আমার স্বামীর নাম ছিল রাজেশ্বর। তাদের বাড়িটা রাজবাড়ি না হলেও মহলের অভাব ছিল না। গঙ্গায় গা লাগিয়ে 3 পুরুষের ভিটে। একসময় প্রতিপত্তি ছিল প্রবল, তার বেশিটাই গিয়েছে, বাকিটা রয়ে গেছে। সেই বাকিটুকুও আমার কাছে একেবারে অজানা অচেনা লাগলো। ভাসুর, দেওর, যা, ননদ করে যত মানুষ, আসা যাওয়ার মানুষ তার চেয়ে কম নয়। দাসদাসী তো আছেই। স্বামীর বাড়িতে এসে পর্যন্ত দেখলাম পায়ে পায়ে হোঁচট খাচ্ছি। এদের কথা বলার ঢং আলাদা, সাজগোজের রূপ আলাদা, আচার ব্যবহারও আলাদা। আমার অজানা এসব। ফুলসজ্জার দিনে আমার স্বামী এলো আতরে চান করে যেন। চোখের কোলে বুঝি সুরমা দিয়েছে, মুখ ভর্তি সুগন্ধি পান। তার বৌদিরা তাকে হাত ধরে টেনে টেনে নিয়ে এলো।
আমার বড় যা মেজ যা খানিকটা সময় রঙ্গ তামাশা করে চলে গেল, থাকলো শুধু সেজোজা। সেজোজার স্বামী আর আমার সেজো ভাসুর ঠাকুর এ বাড়ির কর্তাদের খুড়তুতো ভাই। তিনি শুনেছি আজ 2 বছরের ওপর ঘর ছাড়া, তন্ত্রমন্ত্র ধ্যান জ্ঞান করে ঘুরে বেড়াচ্ছেন। সেজোজা আমার ফুলশয্যার বিছানায় আমার স্বামীকে নিয়ে বসে শুয়ে কত যে হাসি তামাশা করল, অমন বাবা আমি জীবনে শুনিনি। দেখলাম আমার স্বামীটি তার সেজো বৌদির খুব ন্যাওটা। আমি থাকলাম একপাশে দাঁড়িয়ে, আর ফুলশয্যার ফুল চটকে ঘরে দৌড়ে ছড়িয়ে বিছানা বালিশ এলোমেলো করে আমার সেজোজা যখন চলে গেল তখন মাঝরাত। আমার স্বামীর তখন চোখ চেয়ে থাকার অবস্থা নেই। আমায় শুধু দরজা বন্ধ করে বাতিটা নিভিয়ে দিতে বলল। এতকাল আমি বাতি নিভিয়েছি আঙুল ঘুরিয়ে কিংবা ফুঁ দিয়ে, আজ নেভালাম সুইচ টিপে। অন্ধকারে দাঁড়িয়ে দেখলাম গঙ্গার বুকে কালো আকাশটা ভেঙে পড়েছে, ঠান্ডা বাতাস আসছে আর আমার গা কেমন শিউরে উঠছে। আমার স্বামী আমায় ডাকলো জড়ানো গলায়। যে স্বরে ডাকলো, যে ভাষা দিয়ে ডাকলো, সেই স্বর সেই ভাষা আমার 21 বছরের জীবনে প্রথম শোনা। 2 চোখ ভরে জল এলো আমার। আমি দাঁড়িয়েই থাকলাম। হঠাৎ মনে হলো দরজার বাইরে আমার সেজোজা খিলখিল করে হেসে গড়িয়ে পড়ছে। স্বামীর সঙ্গে আমার সম্পর্কটা প্রথম দিনেই স্পষ্ট হয়ে গিয়েছিল, তবু আমি বুঝিনি। একেবারে নতুন মানুষ, জলের মাছ, ডাঙায় পড়ে ছটফট করেছি। কাউকে কিছু বলার সাহস হয়নি আমার। সকাল থেকে ঘটার অন্ত ছিল না। ননদ এসে শাড়ি জামা বেছে দিত সকালের, ঝি নিয়ে যেত কলঘরে স্নান করাতে, চুল খুলে তেল মাখিয়ে দিত। স্নান সারা হলে সায়া শাড়ি জামা পরে পট হয়ে বসে থাকতে হতো জায়েদের ঘরে। সেজোজায়ের ঘরে আমায় সে ডাকত না। বিকেলে আবার এক প্রস্থ সাজগোজ, গা ধুয়ে চুল বেঁধে খোঁপায় বাহারি কাটা গুঁজে আলতা পরে আমি মোহিনী ছাতে উঠে গঙ্গার জল দেখতাম। ননদরা কত কিসের গল্প করত। মেজোজা এসে আড়ালে নিয়ে গিয়ে সেজোজায়ের নানা কাহিনী শোনাত। সেই সব শুনলে গা ঘিন ঘিন করে। মেজোজা আমায় বলেছিল, সেজো একদিন মরবে, হয় নিজেই গলায় দড়ি দেবে, না হয় তাকে গুলি খেয়ে মরতে হবে। আমাকে নতুন নতুন শ্বশুরবাড়িতে পট করে সাজিয়ে রাখলেও আমি যে পট নই, মানুষ, এটা আমার স্বামী বুঝতে পারল, গ্রাহ্য করল না। ওদের পৈতৃক ব্যবসা কলকাতার জাহাজ ঘাটায়। আমার বড় ভাসুর 7 সকালে ম্যানেজার বাবুকে সঙ্গে করে গাড়ি চড়ে বেরিয়ে যেতেন, ফিরতেন সন্ধে নাগাদ। মেজ ভাসুর যেতেন বেলায়। তার শুনেছি সারাটা দিন কাটত উকিল ব্যারিস্টার করে। আর আমার স্বামী স্নান খাওয়া দাওয়া সেরে কলকাতায় নিজেদের অফিসে যেত হিসেবপত্রের কাজ করতে। একটি দেওর ছিল, কলেজে পড়ত। বাড়ির মধ্যে ওকেই দেখেছি খানিকটা মানুষের মতন। ওকে অন্য জায়েরা নাম ধরে ডাকত, কিন্তু আমি ডাকতাম ঠাকুরপো বলেই। স্বামীর সঙ্গে এই যে আমার অবনিবনা, এটা সকলের কাছেই স্পষ্ট হয়েছিল, কিন্তু কেউ কিছু বলতো না। বাড়িটা চালচলন ছিল ওই ধরনেরই। মেয়েরা স্নান করবে, খাবে দাবে, সাজবে, পান খাবে, বিনতি খেলবে, পুজো আর্চাতে থালা ভরে মিষ্টি আর সিঁদুর পাঠাবে ঠাকুরবাড়িতে, গল্পগুজব করবে, আর স্বামী এলে মাথায় কাপড় দিয়ে ঘরে যাবে জুতো জামা এগিয়ে দিতে। ব্যাস, ওই পর্যন্তই। তার বেশি ঘরের মেয়েদের কাছে আর কিছু পুরুষরা চায় না। পুরুষরা ছিল নিজেদের মতন। তাদের মাথায় ব্যবসা, কাজকর্মের চিন্তা, টাকার হিসেব। অবসরে যা করত তাকে ওরা ভাবত আভিজাত্য। আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক যে ভেঙে চুরে যাচ্ছে এটা কেউ নজরেই আনলো না, আমলও দিল না। আমার জায়েরা ভেবেছিল ওটা আমার সয়ে যাবে, কিন্তু আমার সইল না, একেবারে অসহ্য হয়ে উঠল। আর সবচেয়ে অসহ্য হলো আমার সেজোজা। নাম ছিল রেবতী। ভগবান তাকে কতখানি রূপ দিয়েছিল জানি না, তবে তার নাক ছিল অসম্ভব টিকালো, খাঁড়া,
চোখ ছিল পালকের মতো টানা টানা, তাকাতো যেন জাদু করে ফেলেছে। ঘাড় মাথা তুলে হাঁটতো যখন মনে হতো সাপের ফনা দুলছে। আমার সেজো যার বেশ বয়স দেখলে মনে হবে তার বাপের বাড়ি থেকে রোজ বুঝি তত্ত্ব আসছে। আমার স্বামীর সঙ্গে নানান খেলা ছিল তার। একটা খেলা ছিল দুজনে পাশাপাশি বসে গায়ের রং মেলাতো, হাতের রং, পায়ের রং, বুকের রং। মিথ্যে বলবো না, আমার সেজোজার গায়ের রং আমার চেয়েও ময়লা ছিল, কিন্তু তাতে কিছু আসে যায় না। সে ছিল আমার স্বামীর চোখে 16 আনা। একদিন দেখি তার ঘরে বসে আমার স্বামীকে তিনি কাঁধের ব্যথা সারাচ্ছেন। গায়ে আঁচল নেই, গায়ের কাপড় বরাবরই সে অগোছালো করে রাখে, হাঁটতে চলতে লুটিয়ে যায়। আমার চোখে আচমকা আরও অনেক কিছুই পড়েছে, কিন্তু সেদিন আর সহ্য হলো না। রাত্রে স্বামীকে বললাম, আমি মার কাছে যাব। হঠাৎ? আমার এখানে ভালো লাগছে না। ওখানে এখন গরম, বৃষ্টি পড়লে যেও। না। না কিসের? আমি যাব। তোমার মর্জি মতন চলার জন্য আমি তোমাকে বিয়ে করিনি। তোমার মর্জি মতন চলার জন্য আমি এখানে আসিনি। আমার স্বামী যেন কিছু একটা হিসেব করল। তারপর তার পায়ের চটিটা ঘরের চৌকাঠের বাইরে পা দিয়ে ছুঁড়ে দিল। বলল, এ বাড়িতে মেয়ে ছেলেদের মর্জি নিয়ে কেউ মাথা ঘামায় না। বাকিটা আর মুখে বলল না, চোখ দিয়ে চৌকাঠ দেখিয়ে ইশারা করল। আরেকদিন দেখি আমার সেজোজা তার ন্যাওটা দেওরের মুখে 2 খিলি পান গুঁজে দিয়ে হেসে হেসে বলছে, তোমার দাঁতগুলো আমায় দেবে গো, আমারগুলো পানে পানে কালো হয়ে গেল। নিয়ে নাও। তারপর? তারপর কিসের কি? আর চোখে আমার দিকে তাকিয়ে সেজোজা হেসে বলল, তোমার বউয়ের কি হবে ফোগলা বর নিয়ে? গালে হাত চাপা দিয়ে শোবে? ওর কথা তোমাকে ভাবতে হবে না, তুমি আগে, ও পরে। সেজোজা তার আহ্লাদটা আমায় দেখাবার জন্য তার দেওরের হাত টেনে নিয়ে দোলাতে লাগলো, হেসে হেসে গান গাইতে লাগলো। তার সমস্ত অঙ্গভঙ্গি এত নোংরা যে আমার গা ঘিন ঘিন করে উঠল। ঘর ছেড়ে চলে এলাম। বাইরে এসে কি হলো কে জানে, মাথা ঘুরে পড়ে গেলাম। মেজোজার ঝি বুঝি দেখতে পেয়েছিল, ছুটে এলো। স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙেই গিয়েছিল, তবু টেনে টুনে পুজো পর্যন্ত শ্বশুরবাড়িতেই থাকতে হলো। পুজোর সময় নিজের বাড়িতে ফিরে এসে আমি আর ওই বাড়িতে ফিরে গেলাম না। ফিরে যাবার জন্য আমার বড় ভাসুর যে চিঠিখানি লিখেছিলেন তার জবাব দিয়েছিলেন জ্যাঠামশাই। আমার স্বামী আমায় একটা চিঠি দিয়েছিল, তার জবাব দিয়েছিলাম আমি। দুপক্ষের আদান প্রদান সেখানেই শেষ। তারপর আর কোনো যোগাযোগ হয়নি। আজ প্রায় 15 বছর এইভাবেই কেটে গেল। যা ঘটে গিয়েছিল তার কোনো চিহ্ন আমি রাখিনি, বরং ওই কয়েকটা মাসের স্মৃতিকে এমন জঞ্জালে ফেলে রাখতে চেয়েছি যেখান থেকে খুঁজে বের করাও যেন সম্ভব না হয়। আমার জীবনের এই গল্পটুকু আমায় সেই সময় যতখানি নাড়া দিয়েছিল আজ আর তা দেয় না। বাবা মা জ্যাঠামশাই কারোর ওপর আমার রাগ নেই, দুঃখ নেই। আমার ভাগ্যে যা ছিল তাই ঘটেছে। আমার সেই 21 বছর বয়সের স্বামী রাজেশ্বর হয়তো এখনো বেঁচে আছে। তার সেই সেজো বৌদির কী হয়েছে তাও আমার জানতে ইচ্ছা হয়নি। আমার ছোট দেওর একটা চিঠি লিখেছিল একবার, আজ থেকে তাও প্রায় 5-7 বছর আগে। লিখেছিল বিলেত থেকে, ডাক্তারি পড়তে গিয়েছে বলে জানিয়েছিল। কোনো সম্পর্ক না থাক তবু আমার ভালো লেগেছিল শুনে। একজন তবু বাড়ি ছাড়া হলো। একটা কথা ঠিকই, আমি যদি চাইতাম শ্বশুরবাড়িতে আমার অধিকারটুকু রাখতে পারতাম, কিন্তু সেই অধিকার রেখে কি লাভ? তাতে আমার খাট পালঙ্ক, ঘরদোর, শাড়ি জামা, অলংকার, ঝি দাসের উপর অধিকারটুকু থাকতো, তার বেশি কিছু নয়। আমার স্বামীকে তো আমি পেতাম না। সেই তার সেজ বৌদির কাছে নিজেকে 16 আনায় বিকিয়ে দিয়েছিল। সমস্ত নোংরামির মধ্যেও একটা জিনিস বোধহয় ছিল, ওরা পরস্পরকে ভালোবাসত।
মানুষের এও এক বিচিত্র মতিগতি। আমার মায়ের মনে আফসোস ছিল। মা ভাবতো আমি যদি নিজের জায়গা না ছাড়তাম তবে শেষ পর্যন্ত আমি জিতেই যেতাম। মা ভালো করে ভাবলে বুঝতে পারত আমি তো হার জিতের খেলা খেলতে শ্বশুরবাড়ি যাইনি। মেয়ে হয়ে জন্মেছি বলে এ খেলা আমায় খেলতে হবে কেন? পুরুষ মানুষ ভোলাবার খেলাই যদি খেলবো তবে হোমযজ্ঞের পাঠ করে অচেনা মানুষকে বিয়ে করেছিলাম কেন? আমি যে বাড়ির মেয়ে সেই বাড়িতে এমন খেলা খেলতে তোমরা তো শেখাওনি মা। তোমরা যা নিয়েছ মন প্রাণ দিয়ে নিয়েছ। যারা তোমাদের নিয়েছেন মান মর্যাদা মমতা কর্তব্য দিয়েই গ্রহণ করেছেন। আমার অমন জ্যাঠাইমা, যার কোনো কিছুতেই তেমন কোনো গা ছিল না, সেই জ্যাঠাইমাও দেখেছি জ্যাঠামশাইয়ের খাওয়ার আসনটি নিজের হাতে পাট করে তুলে রাখত। জ্যাঠামশাইয়ের চশমা জোড়া নিজের আঁচল দিয়ে মুছে দিত। আদার রস 2 ফোঁটা মধু দিয়ে গরম করে আমায় দিত, বলতো, যা তো তোর জ্যাঠামণিকে দিয়ে আয়, গলাটা ধরা ধরা লাগছিল সকালবেলায়। তোমরা আমায় যে বাড়িতে পাঠিয়েছিলে মা, সে বাড়ি বড় অদ্ভুত। সেখানকার চাল চলন আমাদের বাড়ির চাল চলনের সঙ্গে কোথাও মিল খায় না। ওদের হাবভাব কথাবার্তা ওঠা বসা একেবারে আলাদা। আমি জলের মাছ ডাঙায় গিয়ে পড়েছিলাম। ওখানে আমায় মরতে হতো। আমার স্বামী আমাকে আঙুল দিয়ে গঙ্গা দেখিয়ে দিয়েছিল। গঙ্গার জলে আমার ভক্তি হয়নি। না মরে আমি আমার জায়গায় ফিরে এসে বেঁচেছি। আমি যা করেছি তার জন্য আমার দুঃখ নেই, অনুশোচনাও নেই। যা ঘটে গেছে সেটা আমার ভাগ্য। জ্যাঠাইমা ছেলেবেলায় আমায় বলতো আমাকে শিবের মতন বর এনে দেবে। এমন নিঃস্ব নির্লোভ নিশ্চিন্ত পুরুষ আমার তখন পছন্দ হতো না। আজ ভাবি তেমন পুরুষ আমার সামনে এসে দাঁড়ালে আমি তার গলায় মালা দিয়ে পায়ের ধুলো নিয়ে বাঁচতাম। বাড়ির ফটকে আলো পড়ল আচমকাই। গাড়ির শব্দ হলো। বেহুশ ভাবটা কাটলো আমার। তাকিয়ে দেখি আয়নারা আসছে। আয়না, সুহাস, জ্যাঠামশাই। জ্যাঠামশাইকে হয়তো পথ থেকেই তুলে নিয়েছে ওরা। কিন্তু ওরা আবার কে? এখন জ্যোৎস্না উঠে গেছে, চেনা বলেই মনে হলো মানুষটিকে, কিন্তু এত দূর থেকে স্পষ্ট করে বুঝতে পারছিলাম না। ওরা বাগান দিয়ে বাড়ির দিকেই আসছিল গল্প করতে করতে। ওদের সঙ্গের মানুষটিকে দেখার জন্য আমি অপলক চেয়ে থাকলাম। নিচে নেমে দেখি সচিদা এসেছে। অনেকদিন পর সচিদাকে দেখলাম। চেনাই দায়ী এখন। কদম ফুলের মতন চুল করেছে মাথায়, চোখ মুখ ফ্যাকাশে, অনেক রোগা হয়ে গেছে। দেখলেই বোঝা যায় বড় রকমের অসুখ বিসুখ থেকে ভুগে সবে উঠেছে। অবাক হয়ে বললাম, এ কি চেহারা করেছো তুমি সচিদা? জ্যাঠামশাই কাছে ছিলেন না। সুহাস হেসে বলল, সচিদা এবার স্বামী সচিদানন্দ হবে। দূর, আমি এখন সচপতিজি। কি যে বলো না। আয়না খিলখিল করে হেসে উঠল। সঙ্গে আমরাও হাসলাম। শুনলাম জ্যাঠামশাইয়ের সঙ্গে আশ্রমে গিয়ে দেখা হয়েছিল সচিদা। জ্যাঠামশাইকে বাড়ি পৌঁছে দিতে ও আসছিল। পথে রেল ফটকের সামনেই সুহাসদের সঙ্গে দেখা। এইটুকু পথ গাড়ি করেই ফিরেছে। আমি ঠাট্টা করে শুধলাম, তুমি কি আশ্রমে এসে উঠেছ? না না, আমার একটা কাজ ছিল আশ্রমে। তবে বেশিক্ষণ বসল না সচিতা। 3 জায়গার বাস বদল করে 70-80 মাইল পথ ঝাঁকুনি খেতে খেতে এসেছে আজই দুপুরে। শরীরটাও ভালো ছিল না। আয়না শরবত এনে দিয়েছিল, সেইটুকু খেয়ে সচিদা উঠে পড়ল। সুহাস সচিদাকে টেনে নিয়ে গেল তার বন্ধু অবিনের সঙ্গে আলাপ করিয়ে দিতে। আলাপ সেরে সচিতা যখন ফিরছে তখন আমি বারান্দার সিঁড়িতে দাঁড়িয়ে। ফটক পর্যন্ত সচিতাকে এগিয়ে দিয়ে বললাম, তুমি এখন কিছুদিন এখানে আছো তো সচিতা? হ্যাঁ, এখানেই থাকবো, কতগুলো কাজ রয়েছে। কাল পরশু আসছো এদিকে? কাল আসবো। সুহাস পরশু কলকাতা ফিরে যাচ্ছে শুনলাম, ওর সঙ্গে কয়েকটা কথা আছে। সচিতা চলে গেল। ফটক বন্ধ করে আমি ফিরলাম। সকালে আজকাল কার মুখ দেখে উঠছি কে জানে। দিনগুলো বড় খারাপ যাচ্ছে। ওদিকে অবিন আমায় জ্বালিয়ে পুড়িয়ে মারছে,
এদিকে আবার সচিদা এসে মনটা কেমন দুঃখ দিয়ে ভরিয়ে দিল। জ্যাঠামশাই আর সুহাস আজ একসঙ্গে খেতে বসল। আয়নাকে পাঠালাম অবিনকে হালকা কিছু খাইয়ে আসতে। জ্যাঠামশাই সংসারের 5 রকম কথাবার্তা বলছিলেন সুহাসকে। ও তেমন কিছু বোঝে না আর বুঝতে চায়ও না। মাথার উপর যে কদিন জ্যাঠামশাই আছেন তার কোনো চিন্তা নেই। তারপর তো দিদি রয়েছে। সুহাসের মাথা ঘামাবার যেন কোনো দায়ই নেই। সে বেশ নিশ্চিন্ত। তার কথাবার্তা শুনলে সেই রকমই মনে হয়। আয়নার বিয়ের কথাটাও একবার উঠল। জ্যাঠামশাই চিঠি লিখে দিয়েছেন, জবাবটা আসুক তারপর অন্য কথা। সুহাস যেন কলকাতায় গিয়ে খবরাখবর করে। স্পষ্ট করে না বললেও বোঝা গেল জ্যাঠামশাইয়ের কলকাতার ওপর ভক্তি তেমন একটা নেই। হুড়োহুড়ি করে বিয়ে দিতে তিনি রাজি নন। সব রকম খোঁজ খবর না করে তিনি আর এ বাড়ির মেয়ের বিয়ে দিচ্ছেন না। ওদিকে আয়নার বয়সও বেড়ে যাচ্ছে, এবার 25-এ পড়বে। তা পড়ুক, এখনো হাতে আছে। হাত থেকে একবার পড়ে গেলে আর তো তোলা যাবে না। জ্যাঠামশাইয়ের ভয়টা বোঝা যায়, আমি বুঝি। আমরা হলাম ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘে আমাদের বড় ভয় হয়। সংসারের পাট চুকলো একে একে। সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। কমলাদি হেঁসেল তুলে ঘরদোর বন্ধ করে দিল। ফটকে তালা দিয়ে এসে কার্তিক বসার ঘরটা বন্ধ করে শুতে চলে গেল। জ্যাঠামশাইও শুয়ে পড়েছেন। আয়না তার ঘরে গুনগুন করে গান গাইছিল, তার আর গলা শোনা যাচ্ছে না। দরজা বন্ধ করে শুয়ে পড়ল বোধহয়। একটু আগে সুহাসকে দেখেছি সিগারেট খেতে খেতে বারান্দায় পায়চারি করছিল। তাকেও আর দেখা যাচ্ছে না, শুতে চলে গেছে। আমার ইচ্ছে হয়েছিল সুহাসকে ডেকে জিজ্ঞেস করি নিজেদের বাড়ির কথা সে বাইরে বলতে গেল কেন, কিন্তু কেমন করে কথাটা তুলব ভেবে পেলাম না। সুহাস যদি বলেও থাকে, আমার কাছে সেই কথাটা শুনলে ভীষণ লজ্জা পাবে সে। যদি না বলে থাকে অবাক হবে, দুঃখ পাবে, বন্ধুর ওপর মনক্ষুণ্ণ হবে। তাছাড়া সুহাস হয়তো ভাবতে পারে আমার সঙ্গে অবিনের এমন কি ভাবসাব হলো যাতে এই কথাটা উঠতে পারে। ও যে কি মনে করবে, কি ভাববে বুঝতে না পেরে আমি আর ওকে ডেকে কিছু জিজ্ঞেস করতে ভরসা পেলাম না। এবারের আর কোথাও সাড়া নেই। শেষ সাড়া দিয়েছিল টোপর। বার কয়েক ডেকে এখন সেও ঘুমিয়ে পড়েছে। বাড়িটা স্তব্ধ, অন্ধকার। আমার ঘরে আমি একলা জেগে জেগে রাত 11:15 মেল গাড়িটার গুমগুম শব্দটা শুনতে পেলাম। রেললাইন থেকে টিলা পেরিয়ে গাছপালা, মাঠ ময়দান ছাড়িয়ে শব্দটা বাতাসে ভেসে ভেসে আমার কানে এলো, তারপর মিলিয়ে গেল। আবার সে নিঃসার নিঝুম ভাব চারপাশে থমথম করে উঠল। কাল সারা রাত আমার চোখে ঘুম ছিল না। অবিনের মাথার পাশে কত যে উদ্বেগ নিয়ে বসেছিলাম, আজও আমার ঘুম পালিয়েছে। বাইরে পরিষ্কার জ্যোৎস্না ফুটে চারপাশে থিতিয়ে গেছে। বিছানায় শুয়ে জানালা দিয়ে বাইরে তাকালে আলোটা চোখে পড়ে। আমার ঘরের জানালায় পা দিতে মাঝরাত। অন্ধকারে শুয়ে শুয়ে যতই মনে করি দূর ছাই, নিজেকে নিয়ে আর কত ভাবব। ভাবনাটুকু এবার শেষ করে ঘুমিয়ে পড়ি। ততই দেখি আমি আমার মধ্যে আরও জড়িয়ে পড়ছি। ভালোও তো লাগে না আর, এ বড় জ্বালা হলো। আমার যে কি হলো কে জানে। আমি 36 বছরের মোহিনী নিজের জীবনের নানা বয়সের নানা রকমের মোহিনীকে দেখতে লাগলাম। এক এক সময় মনে হচ্ছিল আমি আলাদা মানুষ যেন। আমার মনের মধ্যে যে মেয়েটা কত রকমভাবে আসছে যাচ্ছে সেও আলাদা। আমরা দুজনে এক হয়েও এক নই। সে দেখাচ্ছে, আমি দেখছি। ওই তো দেখতে পাচ্ছি 9-10 বছর বয়সের সেই মোহিনীকে। সকালবেলায় গরম কাপড়ের পুরো হাতা ফ্রক পরে বাইরে রোদে পড়তে বসেছে। কিঙ্করবাবু পড়াতে এসেছেন। বইয়ের পাতায় তার আঙুল নেই, চোখ বাগানে। তার খরগোশ দুটো গাঁদা ছোবের পাশ দিয়ে ছুটে পালিয়ে গেল, আর ফিরে আসে না। কোথায় গেল দুটোতে? চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দেখছি, খুঁজছি। কিঙ্করবাবু হেসে বললেন, তোকে আমি আর পারবো না মনু। কাল থেকে পড়ার সময় তোর খরগোশের বাক্সটা এইখানে এনে রাখবি, আমি পাহারা দেব।
খরগোশ দুটো মাঠে চড়ে আবার ফিরল তো চোখের পলকে ঘরের মধ্যে উধাও। সুহাসটা গরম জামা কাপড় পরে তার ট্রাইসাইকেল চালিয়ে বেড়াচ্ছে, ঘন্টি বাজাচ্ছে। আমার যেন কত ক্ষতি হয়ে যাচ্ছে পড়ায়, চট করে উঠে গিয়ে তাকে চোখ রাঙিয়ে কান টেনে দিয়ে পালিয়ে এলাম। সুহাস হয় বিকট করে চেঁচিয়ে উঠল, না হয় তার সাইকেলটা এনে আমার চেয়ারে গোঁতাতে লাগলো। আমার তখন গোলগাল ফুটফুটে চেহারা, শুনেছি মাথায় তেমন বার হয়নি। জ্যাঠামশাই এক একদিন আমায় ভোরবেলায় 3 প্রস্থ জামা পরিয়ে মাথা ঢাকিয়ে নিয়ে বেড়াতে বেরুতেন। হাসপাতালের মাঠে বস্তার জামা পরানো গরু থাকতো দাঁড়িয়ে, কাঠকুটোর আগুন জ্বলত, দুধ দুইতে বসত গরুওয়ালারা, আকাশটা পাখিতে পাখিতে ভরে যেত। হিমে শিশিরে সব ভেজা। গঙ্গার দোকান থেকে গরম জিলিপি কিনে জ্যাঠামশাই আমায় খাওয়াতেন। তারপর স্টেশন হয়ে আমরা ফিরে আসতাম। সেই ছোট্ট মোহিনীকে আমি আজ দেখতে পাচ্ছি। তার চারিদিকে আদর, সুখ, নির্ভাবনা ছড়ানো। দিদির কর্তৃত্ব ফলাবার জন্য রয়েছে সুহাস। তারপর এলো আয়না, আমার বড় পুতুলের চেয়ে খানিকটা বড় সড়ো। চৌকাঠে দাঁড়িয়ে ওকে দেখে আমার সে কি কান্না! ও আবার মানুষ নাকি? একদিন আমি আয়নার নাক টিপে দিয়েছিলাম। আমার কোলে শুয়ে বমি করেছিল। মা, জ্যাঠাইমা সে কি বকুনি! মা বলল, কি রাক্ষসী মেয়ে তুই, হিংসে মরে যাচ্ছিস? জ্যাঠাইমা বলল, দাঁড়া, এবার থেকে ওর কাঁথা তোকে দিয়ে কাঁচাবো রোজ। ছোট বোনকে অত ঘেন্না কিসের রে পোড়ার মুখী? বয়সটা দেখতে দেখতে 13-14 পৌঁছে গেল। তখন কিন্তু আমার মাথায় বেশ বার হয়েছে, জ্ঞানগম্যি হয়েছে অনেকটা। আয়নায় নিজের মুখ দেখে খুশি হতে শিখেছি। জ্যাঠাইমা টেনে টেনে চুল আঁচড়ে বিনুনি করে দিত, বলতো মাথার চুল লম্বা হবে। আমি ঘিন ঘিন করতাম। কপালের গোড়া জ্বালা করত। জ্যাঠাইমা বলতো, করুক জ্বালা, মেয়ে হয়ে জন্মেছিস, মুখপুরি কত জ্বালা জমা আছে তোর কপালে। বর জ্বালাবে, ছেলে মেয়ে জ্বালাবে, তখন কি করবি? হ্যাঁ? মনে মনে ভাবতাম, জ্যাঠাইমা যদি শিব ঠাকুরের মতন একটা সিদ্ধি খাওয়া জটাপটা ঝোলানো বর এনে দেয়, তবে আমি তার মজাখানা দেখাবো। ভাবলেই হাসি পেত। আমার সুখ, হাসি, নিশ্চিন্ত জীবনের মধ্যে প্রথম দুঃখ এলো সেই কিশোরী বয়সে। জ্যাঠাইমা মারা গেল। মণিমা চলে যাবার পর দেখলাম আমাদের বাড়িতে এমন একটা দুঃখের ঢেউ আছড়ে পড়েছে, যার হাত থেকে আমরা কেউ নিষ্কৃতি পাচ্ছি না। তার আগে আমি দুঃখ জানিনি, মৃত্যু বুঝিনি। দাদু মারা গিয়েছিল আমার 3 বছর বয়সে। ঠাকুমা গিয়েছে তারও আগে। মা তখন এই সংসারে আসেইনি। জ্যাঠাইমা বুঝি সবে এসেছে। দাদু চলে যাবার দুঃখটা আমার জানার তো কথা নয়, বোঝারও কথা নয়। কিন্তু জ্যাঠাইমা আচমকা চলে যাবার পর মনের কোথায় যেন চিড় ধরে থাকল। তারপর দেখি আমি হু হু করে বেড়ে উঠেছি, যেন বর্ষার জলে দেখতে দেখতে বার হয়ে যাওয়া কলা গাছ। মা আমার বিয়ের জন্য তাগাদা শুরু করলো বাবাকে। বাবা বোধহয় আমাকে নজর করে দেখল আর ভাবল, তার এমন মোহিনী মেয়েকে কোথায় মানাবে। বাবার ভুল হয়েছিল কিনা জানি না। আমার জন্যে বাবা বনেদি বড় পরিবার খুঁজেছিল, সুন্দর সুশ্রী জামাই খুঁজেছিল, সুখ সৌভাগ্য খুঁজেছিল। হয়তো আমিও তাই চেয়েছিলাম। কিন্তু আমার ভিতরে ভিতরে যে মোহিনী বেড়ে উঠেছিল, সে হয়তো আমার বাইরের মোহিনী নয়, সে বোধহয় কোনো যোগিনী। আমার জ্যাঠাইমার মতন শান্ত সে, কেমন যেন উদাসীন, আহ্লাদে গলে পড়া পুতুল নয়। তার মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে। আবার সে আমার মায়ের মতন ঘর সংসারের মানুষ, মায়ের মতন কর্তৃত্ব চায়, প্রেম ভক্তি নিষ্ঠা দিয়ে সকলের আপন হতে চায়। আমার বিয়ে হলো, দেখলাম বাবা আমার বাইরের জন্য যে এনেছে কড়াই গণ্ডায় মিলিয়ে এনেছে, কিন্তু ভিতরের জন্য এক কণাও আনেনি। আমার স্বভাব, চরিত্র, শিক্ষা যা কিছু সবই আমার বাড়ির মধ্যে গড়ে উঠেছে। আমি সেই পরিবারের মেয়ে যারা 2 পুরুষ ধরে মাথা তুলে দাঁড়িয়ে আছে,
যারা মানুষের কাছে নিজেদের গুণে শ্রদ্ধা ভালোবাসা পেয়েছে। আমাদের আভিজাত্য ছিল হৃদয়ের। মানুষের আর কোনো আভিজাত্য আমার দাদু স্বীকার করেনি, জ্যাঠামশাই তো নয়ই। শ্বশুরবাড়িতে যে কমাস থেকেছি আমার গা শুধু রিড়ি করেছে, ঘৃণা, বিরক্তি আর রোষ। অসহায়ের মতন সহ্য করেছি অবস্থাটা। কখনোই আমার মনে হয়নি ওই স্বামী আমার। তার সঙ্গে আমায় এক ঘরে থাকতে হয়েছে, এক বিছানায় শুতেও হয়েছে। এইসব বাধ্যবাধকতা ছাড়া আমার সঙ্গে তার কোনো বন্ধন ছিল না। আমার কলঙ্ক সেইটুকুই, তার বেশি কিছু নয়। নিজের ফেলে যাওয়া জায়গায় আবার ফিরে এসে আমি গ্লানির হাত থেকে বাঁচলাম। তারপর এই বাড়িতে আমার জন্যে ধীরে ধীরে যে জায়গাটি পাকা হয়ে গেল, তার দায় দায়িত্ব কম নয়। মা আমার হাতে আস্তে আস্তে সব কর্তৃত্ব ছেড়ে দিল সংসারের। বাবা আমায় সব দায় দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে চাইল। জ্যাঠামশাই আমার ওপর ভরসা করে বেঁচে থাকল। আমার মায়ের বুকের অসুখ হয়েছিল, ডাক্তার বলল সাবধানে থাকতে। মাকে নিয়ে বাবা গেল রাজগীরে, সেখান থেকে সাসারামে। ফিরে এলে দেখলাম মায়ের আর কোনো পরিশ্রমই পোষায় না। মায়ের বরাবরের ছুটি হয়ে গেল সংসার থেকে। আমি বসলাম মায়ের জায়গায়। একদিন মাঝরাতে মা বুকের যন্ত্রণায় ছটফট করতে করতে যেন নীল হয়ে গেল। ভোর রাতের দিকে চলে গেল। সুহাসের তখন 20 বয়স, কলকাতায় পড়ে। আর আয়না কিশোরী। আমাদের সংসারের ভাঙার পালা যে শুরু হয়ে গেছে এবার তা বোঝা যাচ্ছিল। জ্যাঠাইমাকে দিয়ে শুরু হয়েছিল, মাঝে আমি ছিলাম, তারপর গেল মা, শেষে বাবা গত বছরে। জ্যাঠামশাইও যে আর বেশি দিন আছেন এমন তো মনে হয় না। ছোট ভাইও চোখের সামনে থেকে চলে যাবার পর তার বুক ভেঙে গেছে। এখন যাবার দিন গুনছেন। আয়নার বিয়েটা দিয়ে যেতে পারলে যেন তার শান্তি হয়। সুহাসের জন্য আমায় তিনি রেখে যাচ্ছেন, বুঝতে পারি। নিজের জীবনে 36টা বছর কেটে যখন পুরোপুরি তাকিয়ে দেখি, তখন মনে হয় আমার গল্পটা আমার সমস্ত জীবন জুড়ে, তার এখনো শেষ হয়নি। কবে আমি রাঙা চেলি পরে বিয়ের কোণে সেজে ছাদনাতলায় বসেছিলাম, সিঁদুর শাঁখা পরে জোরের গিট নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছি, তারপর ফিরে এসে সিঁথি পরিষ্কার করে নিয়েছি, এটাই শুধু আমার গল্প নয়। আমার গল্প আমার দাদুকে জড়িয়ে, এই বাড়ি জড়িয়ে, আমার মা, জ্যাঠাইমা, বাবা, জ্যাঠামশাই, ভাই বোন সকলকে জড়িয়ে। আমি আমার আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনার সঙ্গে মিশে আছি। সেই মিশে থাকার মধ্যেই আমার জীবন। অবিন কি তা জানে? জানে না। সে শুধু আমার 1 আনা জানে, বাকি 15 আনার খোঁজ রাখে না। মনে হলো অবিনের চোখের সামনে থেকে পালিয়ে এসে তাকে এড়িয়ে গিয়ে আমি ভুলই করেছি। সে যত বড় অবিনই হোক, আমি মোহিনী। আমার ভয়টুকু সে শুধু দেখেছে, সাহসটুকু দেখেনি, জানেও না। যদি অবিন আমায় বিরক্ত করে আবার, সে এবার আমার সাহস দেখতে পাবে। এবার সে আমায় আমার মতন করে জানতে পারবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বেলা হয়ে গেছে। শরীরে অবসাদ ছিল, ভাবলাম একেবারে স্নান সেরে সংসারের কাজে হাত দেব। স্নান সেরে বেরিয়ে দেখি বুলা এসেছে। আয়নার ঘরে বসে কথা বলছিল। ডেকে বললাম, কিরে তুই হঠাৎ এখানে এখন? জ্যাঠামশাইয়ের কাছে এসেছিলাম, মা পাঠিয়েছিল। ও, ওষুধ টষুধ নিতে নাকি? না না, পোস্ট অফিসের কিসের যেন গণ্ডগোল হয়েছে বলে বুলা তার হাতের ময়লা পাসবইটা দেখালো। দেখা করেছিস? হ্যাঁ, জ্যাঠামশাই আমায় বসতে বললেন, আমাকে সঙ্গে নিয়ে পোস্ট অফিসে যাবেন। ও। আমি চুল আঁচড়াতে আঁচড়াতে বললাম, কাল সুহাস তোদের ওখানে যায়নি? গিয়েছিল তো। তারপর আমি চুপ। চুল আঁচড়ে চিরুনিটা রেখে বুলাকে 2 মুহূর্ত দেখলাম। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। বুলার মুখটি আমার বড় ভালো লাগে। অমন মায়াময় মুখ এখানে আর বড় দেখি না কারোর। ওর গায়ের রং শ্যামলা,
আগে লাবণ্যের অভাব ছিল না, এখন যেন সেটা মরে আসছে। বয়সটাও যে বাড়ছে, তারপর অভাব অনটন আধি ব্যাধি নিয়ে সংসারে ডুবে যাচ্ছে। বাবা নেই, মা আর ওরা দুটো ভাই বোন, বুলা আর বাবলা। বাবলা আজকাল বাস অফিসে কাজ করছে। সুহাসের ওপর আমার মাঝে মাঝে বড় রাগ হয়। বুলাকে তুই একদিন যে চোখে দেখেছিলি, সেই চোখ কেন নষ্ট হয়ে গেল? তুই বুঝি এই সাদা মাটা মেয়েটার মধ্যে চোখ ভোলানোর মতন আর কিছু খুঁজে পেলি না? কে জানে, শহরে থাকতে থাকতে তুই বড় শহুরে হয়ে গেলি সুহাস, তোর চোখ পাল্টে গেল। বলি, হ্যাঁ, চা খাবি? না মনুদি, আমি বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছি। খেয়েছিস তো বেশ করেছিস, চল আমিও চা খাবো। বুলাকে সঙ্গে নিয়ে খাবার ঘরে এলাম। কমলাদি চা আনছে, মুখোমুখি বসে কি যেন জিজ্ঞেস করব ভাবছি। হঠাৎ বুলা বলল, মনুদি জানো সচিদা এসেছে? হ্যাঁ জানি তো, কাল সন্ধেবেলা আমাদের এখানে এসেছিল। আজ সকালে আমাদের ওদিকে বেরিয়ে বেড়াচ্ছিল, মার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলো অনেকক্ষণ। দেখেছ মনুদি কেমন চেহারা হয়ে গেছে? হ্যাঁ, বড় কোনো অসুখ বিসুখে ভুগেছে। কি অসুখ জানো? না, আমি তো জানি না, কিছু বললো না, তবে আজ এখানে আসবে বলে গেছে। আর একটু বসে চা খেয়ে বুলা চলে গেল। জ্যাঠামশাই ডাকাডাকি করছিলেন। আজ সকাল থেকে রোদের তেজ তেমন নেই, আকাশে মেঘের ভাব আছে, সকাল থেকেই চাপা গুমোট। কিছুক্ষণ বসে বসে শচীদার কথা ভাবলাম আমি। আমাদের মতন শচীদারাও এখানকার 3 পুরুষের বাসিন্দা। একটা সময় কি ছিল না, কিন্তু এখন কিছুই নেই, শুধু শচীদা আর 3 পুরুষের ভিটেটুকু। সামান্য জমি টমি হয়তো এখনো আছে, কিন্তু সেসব আর হাতে পাওয়ার মতন নেই। জানলা দিয়ে একটা চড়ুই ঢুকে পড়েছিল, ঢুকেই তার কি মনে হলো একটা পাখি আবার বেরিয়ে গেল। আমি উঠলাম। বসে থাকার সময় তো এখন নয়, সংসারের তদারকিটুকু সেরে নিয়ে অন্য কাজ। রান্নাঘর ভাঁড়ার ঘর ধুইয়ে কমলাদির সঙ্গে কৌটো বাটা নেড়ে একসময় গেলাম অবিনের খোঁজ করতে। মনে হলো ওটা আমার গার্হস্থ্য কর্তব্য। ঘরে ঢুকে দেখি অবিন বসে বসে বইয়ের পাতা উল্টোচ্ছে। তার বিছানার ওপর গোটা 2 মোটা মোটা বাঁধানো পত্রিকা, হাতে একটা অন্য বই। অবিন চেয়ারে বসে, তার পা বিছানার ওপর তোলা। আমায় দেখে অবিন পা নামিয়ে নিয়ে বলল, সকালে বসে বসে পরলোকের চিন্তা করছিলাম, হঠাৎ দেখছি চোখের সামনে ইহলোক। বলে বইটা দেখালো। দেখলাম বইটা পরলোকের কথাটা তো হবে। আমাদের বসার ঘরে বইয়ের আলমারিতে বাবা জ্যাঠামশাইয়ের আমলের বইটই আছে, বাঁধানো পুরনো কাগজ টাগজও রয়েছে এখনো। হয় অবিন নিজে ঘেঁটে ঘুঁটে নিয়ে এসেছে, না হয় আয়না এনে দিয়েছে। অবিনের হাতে বইটা আমার চেনা। মা মারা যাবার পর বাবার কেমনই আত্মা আত্মা বাতিক উঠেছিল। বইটা বাবাই আনিয়েছিল কলকাতা থেকে, পড়তো আর মাঝে মাঝে ঘর বন্ধ করে কি ভাবতো কে জানে। জ্যাঠামশাইয়ের নানা কথায় বাবার সেই বাতিক কেটে যায়। অবিনের কথাটা আমার কান এড়িয়ে গেল না। আমি কি তার ইহলোক? যেন শুনিনি এমন ভান করে বললাম, এইসব আবার টেনে টুনে কে বার করল? আপনি বড় ফ্যাসাদে ফেললেন। পরলোক জিনিসটা এমনই যে তাকে টেনেটুনোই বার করতে হয়। ভাবলাম বলি, তুমি তো ইহলোককেও টেনে টুনে বার করো, কে জানে তোমার স্বভাবটাই ওই রকম কিনা। অবিনকে আজ মোটামুটি ভালোই দেখাচ্ছে। কালকে শুকনো ভাবটা অনেক কমে এসেছে মনে হলো। অবিন হেসে বলল, এই বইটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল মানুষের আত্মাটা বেশ স্বার্থপর আর শৌখিন। যে তাকে আগলে থাকে সেই বেচারা শরীরটাকে চিতায় পুড়তে দিয়ে মহাত্মাটি পালায়। আমার আত্মায় কাজ ছিল না। আমি বললাম, এই বইটা আমার বাবার। নাম দেখলাম। দেরাজের মাথাটা দেখতে লাগলাম। ওষুধের শিশিতে এখনো 2-1 দাগ ওষুধ পড়ে আছে, কয়েকটা ফুল রয়েছে একপাশে। অবিন নিজে ছিঁড়ে এনেছে না আয়না রেখে গেছে কে জানে।
আজ সকালে অবিনের ওষুধ খাওয়া হয়েছে কিনা বুঝতে পারলাম না। অবিন কিন্তু আমার চোখের দৃষ্টি দেখে সেটা বুঝে নিল, ইঙ্গিতে বোঝালো তার ওষুধ খাওয়া হয়ে গেছে। কথা বলার কিছু না পেয়ে আমি বললাম, সকাল থেকে সুহাসকে দেখতে পাচ্ছি না, ও গেল কোথায়? ওই স্টেশনের দিকে বোধহয় গেছে। ও, রচিপতিবাবুর বাড়িও হতে পারে। সচিদা তো আজ এই বাড়িতে আসবে বলেছে। আপনি কোন সময়টায় বসেন? হাতের বইটা বিছানায় ফেলে দিয়ে বলল অবিন। কথাটা বুঝতে না পেরে আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। অবিন কেমন হাস্যকর চোখ করে আমায় দেখছিল, তারপর বলল, কাল সন্ধেবেলায় দেখলাম দাঁড়িয়ে থাকলেন, আজও দেখছি দাঁড়িয়ে আছেন, তাই বললাম। এখন কি আমার বসার সময়? কাজকর্ম ফেলে এসেছি, কাল আবার সাত সকালে সুহাসের যাওয়া, তার জিনিসপত্র কোথায় কি ছড়িয়ে রাখে কেচে কুচে গুছিয়ে রাখতে হবে। আপনি নিজেই শুধু দাঁড়িয়ে থাকলেন, ভাইকে এবার দাঁড়াতে দিন। সুহাসটা বরাবর আপনাদের মুখের দিকেই তাকিয়ে থাকলো। ও তো বাইরে থাকে। তবু অভ্যাসটা কিন্তু ঘরের। তাতে আর খারাপ কি? ভালোই বা কোথায়, ও তো নাবালকই হয়ে থাকলো। কত নাবালকই তো আছে, ওর একলাই দোষ কি? দুপুরের ঘুম ঘুমিয়ে হাই তুলতে তুলতে সুহাস আমার ঘরে এসে বসল, জল খেলো, বালিশ দুমড়ে মাথার তলায় রেখে এই গল্প সেই গল্প করল। কাল সকালে চলে যাবে, আজ দিদির সঙ্গে খানিকটা আদুরেপনা না করলে তো তার চলে না। ভাবছিলাম বুলার কথাটা একবার বলি। হঠাৎ সুহাস বলল, দিদি, অবিন এখনো তেমন জুত পায়নি মনে হচ্ছে। আজ অবিন ভাত পথ্যি করেছে, কাল যাবে। অতখানি জ্বরের ধাক্কা একদিনে সামলানো সম্ভব নয় জানি, কিন্তু কলকাতায় না গিয়ে করবে কি? সুহাস নিজেই বলল, ও আর 2-4 দিন থাকুক এখানে, বুঝলি? কথাটা শুনে আমি অবাক হয়ে ভাইয়ের মুখের দিকেই তাকিয়ে থাকলাম। সুহাস বলছে কি? তারপরেই মনে হলো কথাটা তো এমন কিছু অসম্ভব নয় যে আমি হাঁ করে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে পারি। সুহাসের অবর্তমানে তার বন্ধুদের কেউ কি এই বাড়িতে থাকেনি 2-4 দিন? কমলেশ থেকেছে, বিভূতি বলে একজন এসেছিল, ছবি আঁকে, সেও ছিল। ওদের থাকার সঙ্গে অবিনের থাকা যে এক নয়, সেটাই বা আমি কেমন করে সুহাসকে বোঝাবো? আমি কোনো রকমে বললাম, কিন্তু ওর কাজকর্ম রয়েছে না? ওর আবার কাজ? অফিস যাওয়া ছাড়া আর কি কাজ? আমি ওর অফিসে একটা খবর দিয়ে দেবো। আমার কপালটা কেমন যেন ধরে গেল আচমকা। বিরক্ত হয়ে উঠছিলাম, সুহাসের ওপর রাগ হচ্ছিল আমার। অবিনের এখানে থেকে যাওয়াটা আমার কাছে যে কি তা আমি কেমন করে বলবো ওকে? কোন মুখে ছোট ভাইকে বলি তুই ওকে নিয়ে যা, ও বড় সর্বনেশে, ওর জন্য আমার মনে স্বস্তি গেছে, শান্তি গেছে, ঘুম গেছে। কিন্তু আমার মুখে কথা ফুটল না, একটা কথাও না। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।